ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব এমন একটি যুগের যে যুগ পুরো রহস্যে ভরা। ছিল না কোনো একক শক্তিশালী শাসন কাঠামো। ছোট ছোট খণ্ডে শাসিত হতে থাকে বাংলাদেশ সহ পুরো ভারত উপমহাদেশ। এই সময়কালটি হলো মৌর্য বংশের পতনের পর থেকে গুপ্ত বংশ আগমনের আগ পর্যন্ত। অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রায় 185 অব্দ থেকে প্রায় 500 বছর দীর্ঘ সময় 320 খ্রিস্টাব্দ পর্যন্ত। মৌর্য সাম্রাজ্য পতনের পর আর কোনো বিশাল কেন্দ্রীয় শক্তি ঐতিহাসিকভাবে পাওয়া যায়নি। পরবর্তীতে উঠে আসে ছোট ছোট রাজ্য, আঞ্চলিক শাসক এবং কখনো কখনো বিদেশি সাম্রাজ্য। বাংলায় তখন কোনো একক শক্তিশালী সাম্রাজ্য ছিল না, বরং আঞ্চলিক রাজা ও স্থানীয় শাসকরা সক্রিয় ছিলেন। মৌর্য পরবর্তী সময়ে প্রথম গুরুত্বপূর্ণ শক্তি হল শুঙ্গ বংশ। পুষ্যমিত্র শুঙ্গ মৌর্যদের পতনের পর ক্ষমতা গ্রহণ করেন। তিনি ব্রাহ্মণ ধর্মকে উৎসাহ দেন, কিন্তু বৌদ্ধ ধর্মের স্থাপত্য ও সংস্কৃতিও বিকশিত হতে থাকে। শুঙ্গদের পর ক্ষমতা গ্রহণ করে কাম্ব বংশ। এই বংশের রাজত্ব তুলনামূলক স্বল্পকালীন হলেও উত্তর ও মধ্য ভারতের কিছু অংশে প্রভাব ছিল। বাংলার সীমান্তে এই দুই বংশের কোনো বড় সাম্রাজ্য ছিল না, বরং ছোট ছোট আঞ্চলিক শাসকরা স্থানীয় রাজনীতি ও বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন। এরপর আসে কুষাণ সাম্রাজ্য। মধ্য এশিয়ার কুষাণরা ভারত উপমহাদেশে প্রবেশ করে। সম্রাট কনিষ্ক তাদের সর্বাধিক সফল রাজা ছিলেন। কুষাণরা বৌদ্ধ ধর্মের প্রচার, শিল্প ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলার প্রশান্তে কুষাণদের সরাসরি রাজত্ব ছিল না, তবে তাদের মুদ্রা ও সাংস্কৃতিক প্রভাব বাংলায় পাওয়া গেছে। মৌর্য পরবর্তী সময়ে বাংলায় ছোটখাটো আঞ্চলিক রাজবংশ এবং স্থানীয় শাসকরা সক্রিয় ছিলেন। তারা স্থানীয় রাজনীতি, বাণিজ্য ও সংস্কৃতিতে প্রভাব ফেলেছে। প্রায় 320 খ্রিস্টাব্দ পর্যন্ত এরকম অগোছালো শাসনের পর গুপ্ত বংশের উত্থান ঘটে, যা আমরা আগামী পর্বে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধারাবাহিকভাবে বাংলাদেশের ইতিহাস জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।